জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 10:30টায় ঐক্যমত্য কমিশনের সাথে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। বৈঠকের আগে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী এবং জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। বিকেলে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা ও সংবিধান সংশোধনে গণভোট সহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্তারিত রিপোর্টে রয়েছেন শিমুল খান। সকাল 10:30টায় জাতীয় ঐক্যমত কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। বৈঠকের আগে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থায়ী এবং গণ আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি, এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা, মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল। আমরা 100 আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে, এই প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি। আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না জাতীয় নাগরিক পার্টি। তবে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়ে সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলটির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ জানান, আলোচনায় তারা নাগরিকদের নিরাপত্তার অধিকার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপক পরিবর্তনের তাগিদ দিয়েছেন। বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে, সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা 129টা বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেই সব বিষয়ে আমাদের অবজারভেশন রয়েছে। আমরা নোট দিয়েছি যে সংযোজন, বিয়োজন, এইসব বিষয়ে আমরা নোট দিয়েছি আমাদের পক্ষ থেকে। সংসদের একই সাথে স্থিতিশীলতা, সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরও বেশিভাবে কিভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে। বিকেলে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তার দল। এছাড়া প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা ও সংবিধান সংশোধনে গণভোট সহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রসোলেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচি পরামর্শক মে বুটয়া, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। সাক্ষাতে ANFREL বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে। নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়নযোগ্য সেটা যেন হয়ে যায়। বাংলাদেশ যেন এই কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারে। পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে আছে, তারা এটা নিয়ে পর্যালোচনা করবে, অনুপ্রাণিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটা শুধু নারীদের বিষয় নয়, সার্বিক বিষয়। এ প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে, এটা পাঠ্য বইয়ের মতো বই আকারে ছাপা হবে। দলিল হিসেবে অফিসে রেখে দিলে হবে না, মানুষের কাছে উন্মুক্ত করে দিতে হবে।
ভারত, আমেরিকা কিংবা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র এদেশের জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজধানীতে পৃথক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। সবাই জানেন, রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় দেশে গণতন্ত্র চর্চা প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। এই সময় দেশের নানাবিধ সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। জানান, ভারত, আমেরিকা কিংবা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে একমাত্র এদেশের জনগণই। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক সমাবেশে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক রাষ্ট্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষের শক্তি এটা দাবি করতে পারে না। তার একটা ফ্যাসিস্টের সঙ্গেই থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আর তাই ভারত সরকার বাংলাদেশকে নানাভাবে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন শামসুজ্জামান দুদু। নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, নানানভাবে, নানা দিক থেকে বাংলাদেশকে যাতে তাদের কবজার মধ্যে তারা নিতে পারে। আওয়ামী লীগ সরকার নির্বাচনকে কলঙ্কিত করার মাধ্যমে দেশের পুরো ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। প্রমাণ করেছিল যে বাংলাদেশের কোনো নির্বাচনী ব্যবস্থা নাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে জনগণের ভোটে রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। লিয়াজো কমিটির বৈঠক শেষে তারা বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে একমত 12 দলীয় জোট। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোট ও এলডিপির সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সে সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন দেখতে চায় বিএনপির নেতৃত্বাধীন দলগুলো। প্রধান উপদেষ্টা আগেও যে কথা বলেছেন, সেদিনের বৈঠকেও তার রিটারিয়েট করেছেন, পুনরাবৃত্ত করেছেন যে ডিসেম্বর থেকে নির্বাচন পরবর্তী জুন পর্যন্ত যে কোনো সময় হতে পারে। আমাদের জোর দাবি যে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব এবং সঙ্গত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন হলে দেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে। না, তারা কি চায় আর কি যে একটি দলের বদলে কোনো দল না অন্য কেউ ক্ষমতায় আসুক, আর একটা দলই তো আসবে। রাজনীতি তো তাই হয়, রাজনীতিতে একটা দল পরাজিত হলে আর একটা দল বিজয়ী হয়। তারা কি বোঝাতে যাচ্ছে এটাতে? এই সম্পর্কে তারা কি মনে করে আর কি যে একটা দল না থাকে, কোনো দল না অন্য কেউ ক্ষমতায় আসবে? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদরা বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামীর জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। প্রতিনিধি মাহফুজ সাজুর তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার বৈষম্যমূলক রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা জামায়াত ইসলামী আয়োজিত জনসভায় যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ইসলামী এমন রূপরেখা দিতে চায়, হানাহানি থাকবে না, সন্ত্রাস থাকবে না,
সাদাবাজি থাকবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় হয়নি। গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। এ সময় কোনো ধরনের চক্রান্ত ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন জামায়াত আমির। বলেন, বাংলাদেশকে অবশ্যই পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তিস্তা পাড়ের অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়িও তৈরি করে না, কারণ জানে বন্যার স্রোত তার তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে। এই দুঃখ মুছে যাক আমরা চাই। এই জন্যে তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে, গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে রাষ্ট্র বাধ্য করেছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি বিষয় নিশ্চিত করা হবে। সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। এদেশের 18 কোটি মানুষের উপরেই তাণ্ডব চালিয়েছিল। শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে, তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে, শেষ করেছে জামাত ইসলামীকে দিয়ে। এ সময় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 24-এর গণ অভ্যুত্থানে নিহত আহত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য জামায়াত নেতাকর্মীদের উপর জেল জুলুম এবং হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত জামায়াত নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় নীলফামারীর জল ঢাকা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতের জল ঢাকা উপজেলা শাখার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও রাষ্ট্র ও নির্বাচনের মৌলিক সংস্কার করার পরামর্শ দেন জামায়াতের আমির শফিকুর রহমান। জনসভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। যদি নির্বাচন হয় তাহলে 6-9 ওই নির্বাচন জনগণ দেখতে চায় না। আর দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের কথা আর কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জনগণকে একাত্ম হতে হবে। দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের ঠাঁই এই বাংলার মাটিতে হবে না। গণ অভ্যুত্থানে হতাহতদের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে কর্নেল অলি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। আমরাই সবচেয়ে প্রথমে, আজকে সবাই বলছে 1 বছর আগে বৈষম্যহীন বাংলাদেশ, আমরা কিন্তু 2006 সালে সর্বপ্রথম জনসমক্ষে বলেছিলাম বৈষম্যহীন সমাজ কায়েম করতে চায়। এখন যারা চিন্তা করতেছে বৈষম্যহীন, আমরা সেটা 18 বছর আগেই চিন্তা করেছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করে না। জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের বলেন, জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সবসময় জনগণের পাশে ছিল, জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে, আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে। আমাদের জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সবসময় জনগণের সঙ্গে ছিল, সবসময় জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে এবং সবসময় জনগণের সঙ্গে তারা থাকবে। এটা দেখানোর জন্য এবং আমাদের সমস্ত দুর্নাম ঘোচানোর জন্য যে আমরা সুবিধাবাদী বা সুবিধাভোগী এই ধরনের কোনো রাজনৈতিক দল নই, এই জন্য আমি মনে করি এখনই হলো সময়। আল্লাহ আমাদেরকে এই সুযোগ এনে দিয়েছেন, আপনারা দাঁড়িয়ে যাবেন নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে।
ছয় দফা দাবি আদায়ে সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। রোববার দেশব্যাপী এ কর্মসূচি পালন করবেন তারা। দুপুর 12:15টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে রাইজ ইন রেড মানববন্ধন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে আজ প্ল্যাকার্ড হাতে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশব্যাপী জেলা ভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে এবং মহাসমাবেশের মূল লক্ষ্য থাকবে 6 দফা দাবিকে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে দৃষ্টি আকর্ষণ করা। সরকারি কঠোর নির্দেশনার পরও রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালক, যান কাঠামো এবং উচ্চ গতিতে ট্রাফিক আইন ভঙ্গের কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। প্যাডেল চালিত রিকশা না থাকায় নগরবাসী বাধ্য হয়ে চলাচল করছে ঝুঁকিপূর্ণ এসব অটোরিকশায়। রফিক হোসেনের ক্যামেরায় আবু সাইদ দুপুর 5 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর ব্যস্ততম রাজপথ যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। অলিতে গলিতে হাঁটা চলে যেন দায়। চারদিকে গিজগিজ করছে অটোরিকশা। অবশ্য এসব বাহনকে বাংলার টেসলা নামেও মজা করে ডাকেন অনেকে। অটো রিকশা হলো ম্যানুয়ালি টানা রিকশা বা মানবচালিত রিকশার মোটরযুক্ত সংস্করণ। বেশিরভাগ অটোরিকশারই 3টি চাকা থাকে এবং চলার সময় এর গতিবিধি নিয়ন্ত্রণে থাকে না। গতিবিদ্যার কোনো সূত্রেরই ধার ধারে না এই অটোরিকশার কারিগরি কাঠামো। এসব অটোরিকশায় চড়ে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। আমি মনে করি এটা তো অবশ্যই ঝুঁকি আছে এটাতে। আমি এটার পক্ষপাতিত্ব না এটার। আমি চাই এটাকে মানে বন্ধ করে দেখ। এই সমস্ত গাড়ির মধ্যে চললে ভয় একটু লাগে, স্পিডে চলে তো এই জন্য। ওখানে তো মনে করেন স্পিডে চলে, ওখানে মনে করেন যে ভয় লাগে। ওরা যখন অটো নিয়ে মেন রাস্তায় ওঠে, যে গতির হিসাবে তারা চালায়, এটা ফ্যামিলি নিয়ে ওঠাটা খুবই রিস্কি। তবে অটোরিকশা চালকরা স্বীকার করলেন বাস্তবতা। কেন চলছে এসব ব্যাটারি চালিত অটোরিকশা আর কারাই বা চালাচ্ছেন? কেন আইনি তোয়াক্কা করছেন না তারা? কিছু কিছু ড্রাইভার আর কি ওইভাবে চালায় না, ওরা ধরা চালায়। এর পিছনে কে আছে এটা আমি বলতে পারবো না। সরকারি লোক এর মধ্যে আছে, এই ওই কিছু কিছু সরকারি লোক অবসরপ্রাপ্তি হয়েছে, অবসরপ্রাপ্তি আছে, এরও মনে করেন যে 10টা গাড়ি বানছে। সরকার অনেক চেষ্টা করে, এমনকি এসব রিক্সা মূল সড়কে চলাচল আটকাতে রিক্সা ফাঁদ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা আইসি গরিব মানুষ, আমরা অটো রিক্সা চালিয়ে আমরা সংসার চালাই। তারা অনেক টাকাওয়ালা, তারা এখন রাজনীতি করে, তারা তাদের ক্ষমতা দিয়ে মনে করো আমাদেরকে ব্যবহার করি, আমরা এইভাবে ইনকাম করে তাদেরকে জমা দেই। জায়গায় জায়গায় ধরে, তারপরে এই দিন আবার দইতে হবে, বিঠাগো বা এই দিতে হবে, খিসারত দিতে হবে। এই খিসারতের জন্যই বাদ দিলাম। অটোরিকশা এশীয় অঞ্চলে পরিবহনের জন্য একটি সাধন মাধ্যম। এগুলো সাধারণত উষ্ণ বা উপকূলীয় জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়। কিন্তু বাংলাদেশে যেসব অটোরিকশা চলাচল করে তার বেশিরভাগই স্থানীয়ভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাধারণ রিকশা কেটে তৈরি করা হয়। ফলে গতি জড়তা বিষয় থাকে না কোনো নিয়ন্ত্রণে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এরা আসলে পুলিশকে অবমাননা করে, এই বিভিন্ন আইন অবমাননা করে ওরা অনেক সময় চলে আসে। সেক্ষেত্রে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা ওদেরকে সচেতন করি, অনেক সময় সচেতন করি। রাজধানীর রাজপথে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, যেগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হলেও কাজের গড়ির জন্য থেকে গেছে কেতাবেই। তবে যাত্রীরা বলছেন এই মাধ্যমটি আসলে ঝুঁকিপূর্ণ হলেও প্রয়োজনীয় তাগিদে তারা ব্যবহার করছেন। তবে যারা এসব নামিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে হয়তোবা এই যানবাহনের যে দাপট রাজপথে সেটি কমে আসা সম্ভব। রাজধানীর আগারগাঁ থেকে আবু সাইদপু, মাই টিভি, ঢাকা। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে অমীমাংসিত সমস্যার সমাধান চায় বাংলাদেশ, এমন পররাষ্ট্রনীতিকে সাধুবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ সুফল বয়ে আনবে। পাশাপাশি এই উদ্যোগ ভূ রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এস এম আরিফের রিপোর্ট।
দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলোর সমাধান চেয়েছে বাংলাদেশ। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আলোচ্য বিষয় ও প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম জানান, এই উদ্যোগ সুফল বয়ে আনতে পারে। আনন্দের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশের স্বার্থের ব্যাপারে অসম্ভব রকম অনড় এবং শক্ত রয়েছে। যেমন পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে। অবশ্যই পাকিস্তানের 1971 সালে বাংলাদেশের মানুষের উপর যে জেনোসাইড হয়েছে, অন্যায় অত্যাচার হয়েছে, তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আসলে উভয় দেশের জন্যই এই শুভ উদ্যোগ ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। এই বিশেষজ্ঞের মতে 5 আগস্ট পরবর্তী সময়ে ভূ রাজনীতিতে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 24 মানে বিপ্লব শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরেই বিপ্লব সাধন করেনি, পররাষ্ট্রনীতি ক্ষেত্রে বা এই ধরনের জিওপলিটিক্সের ক্ষেত্রে বিরাট পরিবর্তনের সূচনা করেছে। চীনের সাথে আমাদের আরও ঘনিষ্ঠতা বাড়বে। আগে তো শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক ছিল। আওয়ামী লীগের লোকেরা বলতো যে তারা হচ্ছে তাদের অর্থনৈতিক বন্ধু, রাজনৈতিক বন্ধু না, রাজনৈতিক বন্ধু হচ্ছে দিল্লি। এখন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক বন্ধু দিল্লি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের পলিসি, দিল্লির বিপরীতে পিকিংয়ের সমর্থনে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এই সব দেশগুলো যেভাবে পূর্ব দিকে আছে সেগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। একটি দক্ষ পররাষ্ট্রনীতিই পারে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে, এমনটাই মত এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। আমাদের স্বকীয় বিশ্বাস, শক্তি এবং পলিসি এগুলোকে সমুন্নত রাখতে পারলে। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগ যেন ভবিষ্যতে আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার। এর আগে পরিদর্শনে বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন পরিদর্শন করেন তিনি। ইফতারের জন্য কোনো টাকা পায় না, এবার কিন্তু আমরা এইটা ব্যবস্থা করছি। ওনাদের এইবার যে প্রীতিভোজের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করছি। ওনাদের যে টিএডি এর যে টাকাটা কিছু টাকা বাকি রয়েছে, আমরা এইটা ইসেদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে 30% করে পায় ঝুঁকি ভাতা, এটা আবার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। জুলাই বিপ্লবে আহত এবং নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় জামায়াত নেতারা নিজেদেরকে আহত এবং নিহত পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেন। জামায়াত ইসলামী সবসময় তাদের পাশে থাকবে বলেও জানান সংগঠনটির নেতারা। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই বিপ্লবের কয়েক মাস পরও আহতদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। এছাড়া চিকিৎসা চলাকালীন যারা প্রাণ হারিয়েছেন তাদেরকেও সহায়তা দেওয়া হচ্ছে। সকালে পুরানা পল্টনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই আন্দোলনে নিহতদের তথ্য সংরক্ষণ, সহায়তা সহ আহত নিহতদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করছে জামায়াত। একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদ পরিবার এবং আহত পরিবারের জন্য যা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি। যে সংস্কার প্রয়োজন, মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কার সম্পন্ন না করে যদি নির্বাচন হয়, শহীদ পরিবার, আহত পরিবার এবং এদেশের 18 কোটি সাধারণ মানুষ মনে করে, তাহলে আবারও আগামী দিনে ফ্যাসিবাদের উত্থান অনিবার্য হয়ে পড়বে।
এ সময় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই বিপ্লবের খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা শুরুতে আপনাদের কাছে ছিলাম, আমরা এখন আপনাদের কাছে আছি। ভবিষ্যতে যতদিন এই দেশ থাকবে, আমরা থাকব, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবার একটা পরিবার হিসাবে জীবনযাপন করবে। আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের সাহস, আপনারা আমাদের উৎসাহ, আপনারা আমাদের অনুপ্রেরণা, আপনারা আমাদের দৃঢ়তা চিত্তার সাথে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থানার 22 নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সভা অনুষ্ঠিত হয়। হাতিরঝিল থানা ছাত্রদল সভাপতি অনিকুর রহমান জাফরের সভাপতিত্বে ও হাতিরঝিল থানা ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন। জানাবো প্রবাসের সংবাদ। ফ্রান্স ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত 6 বাংলাদেশি সদস্যদের সংবর্ধনা হয়েছে। ফ্রান্সের প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রাঙ্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন এই সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বাংলাদেশি প্রতিনিধিদের ফ্রাঙ্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধিত সদস্যরা হলেন সুমন হক, জুবাইদ আহমেদ, ফাতেমা খাতুন, সোনিয়া জামান, লুসাই পার্বতী, রোজেলেন গোমেজ। অনুষ্ঠানটি শাহ গ্রুপের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস 10 এলাকার পৌর কমিশনার সেলভিয়ান, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, ফ্রাঙ্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুহেল ইবনে।